ইউনূস সরকারের 1 বছর প্রত্যাশা প্রাপ্তির হিসাব নিকাশের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচনী বড় চ্যালেঞ্জ মনে করছেন বিশ্লেষকরা। জুলাই সনদ নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ নেবে ঐকমত্য কমিশন। বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর, বললেন আলী রিয়াজ। রাজনৈতিক দলের ঐক্য আর ছাত্র জনতার অংশগ্রহণই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, বললেন তারেক রহমান। নির্বাচন বানচালে নানামুখী ষড়যন্ত্রের শঙ্কা নেতাদের। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে বড় ভাইয়ের মামলা, 5 জন আটক। হত্যাকারীদের বিচারের দাবিতে সোচ্চার মানুষ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আজ 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 1 বছর। রক্তাক্ত এক অপশাসনের পর ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 3 দিন পর প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্র ক্ষমতার হাল ধরেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র প্রতিনিধি সহ শপথ নেয় উপদেষ্টা পরিষদও। গত 1 বছরে এই সরকার কতটা পূরণ করতে পেরেছে জনপ্রত্যাশা, মানুষ যে পরিবর্তনগুলোর আশা করেছিল তার কতটা বাস্তবায়ন হয়েছে, সুশাসন আর আইনের শাসনের পথে কতটা এগিয়েছে বাংলাদেশ। বিশ্লেষকদের বক্তব্যে উঠে এসেছে এই সরকারকে নিয়ে মানুষের প্রত্যাশার প্রাপ্তির চিত্র। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। 5 আগস্ট 2024 ছাত্র জনতার এক বিস্ময়কর গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্যত সরকারবিহীন দেশ। কিন্তু রাজনীতিবিদ আর ছাত্রদের সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারের জন্য উঠে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। তখন তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে সফর সংক্ষিপ্ত করে 8 আগস্ট দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানায় ছাত্র জনতা। সেখানেই তিনি তাৎক্ষণিকভাবে জানান নিজের প্রতিক্রিয়া। এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। 8 আগস্ট রাতে বঙ্গভবনে তাকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ গ্রহণ করিতেছি যে এরপর নতুন এক লড়াইয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে বৃষ্টিস্নাত শ্রদ্ধায় শুরু করেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন। কেমন গেল ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের 1 বছর? বিশ্লেষকরা তুলে ধরলেন তার সাফল্য আর ব্যর্থতার দিকগুলো। যেহেতু এই সরকারের শাসনের অনভিজ্ঞতা আছে আর কি, সুতরাং একটা অনভিজ্ঞ সরকার আমি বলবো মোটা দাগে ন্যূনতম শাসন আমরা পেয়েছি আর কি। একেবারে পুরো সিস্টেম ভেঙে পড়ে নাই। মানুষের যে প্রত্যাশা ছিল, হ্যাঁ, সেই প্রত্যাশা অনুসারে আসলে শতভাগ হয়নি আর কি। সেটা ধরেন আপনি আমি মনে করি তারা 25 ভাগ পর্যন্ত যেতে পেরেছে আর কি, এর বেশি নয়। বিশ্লেষকদের মতে বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফল হলেও নতুন কর্মসংস্থান তৈরিতে তেমন সফল উদ্যোগ লক্ষ্য করা যায়নি 1 বছরে। হুন্ডি মার্কেটে একটা মন্দা যাচ্ছে, ওই মন্দাটার কারণ তো অর্থ পাচার বন্ধ হয়, কমে যাওয়া। মোটা দাগের যেগুলো অর্থ পাচার হতো এবং যে সমস্ত রাঘব বোয়ালরা এই কাজে ইনভলভ ছিলেন তাদের মধ্যে অনেকে নিজেরাই পাচার হয়ে গেছে এবং ওখানে যে শূন্যতাটা তৈরি হয়েছে, যেটা আমরা দেখেছি যে বাজারে বা ঘাটে চাঁদাবাজিরও একটা শূন্যতা হয়েছিল জুলাই মাসে, অগস্ট মাসের, কিন্তু সেটা খুব দ্রুত পূরণ হয়ে গেছে। এই সময়টায় নানা দাবি দাওয়া নিয়ে বিভিন্ন মহলের আন্দোলন আর তথাকথিত মব জাস্টিস সরকারের উপর বাড়তি চাপ সৃষ্টি করে। আগামী বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা নির্ণয়ে গঠিত হয় বেশ কয়েকটি কমিশন। সব মিলিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন হয় সংবিধান সহ দেশের শাসন, বিচার ও আইনের ক্ষেত্রে সংস্কার আনার উদ্দেশ্যে। দেশে বিদেশে নানা ষড়যন্ত্রের মুখোমুখি হন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের রহস্যজনক ভূমিকা সত্ত্বেও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন ব্যাংককে। জাতিসংঘ অধিবেশনে যোগদান আর চীন ও জাপান সফরের মতো কার্যক্রম চালিয়ে আন্তর্জাতিক সমর্থনের পাল্লা ভারী করেন তিনি। একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি
এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। সবচেয়ে বড় দায়িত্ব অর্থাৎ নির্বাচন আয়োজনের ব্যাপারে তিনি ঘোষণা দেন গত বছরের বিজয় দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে হবে। পরবর্তীতে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচন ফেব্রুয়ারিতে আনার ব্যাপারে সম্মতি দেন তিনি। সবশেষ 5 আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের প্রায় সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আরেকটি আলোচিত কাজ হচ্ছে একই দিনে ছাত্র জনতার কাঙ্ক্ষিত সেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। 5 আগস্ট 2024 সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। সবশেষ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান সরকারের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে, আর তা হলো সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করা। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের 1 বছর পার হয়েছে, আরও অন্তত 6টি মাস তিনি দায়িত্বে থাকবেন। এই সময় তিনি দেশকে সঠিক পথে পরিচালনার রোডম্যাপ বাস্তবায়নে কতটা সক্ষম হন সেদিকেই চোখ থাকবে সবার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজতে আগামী সপ্তাহে বিশেষজ্ঞের পরামর্শ নেবে ঐকমত্য কমিশন। মতামত নেওয়া হবে রাজনৈতিক দলগুলোরও। কমিশনের সহসভাপতি আলী রিয়াজের মতে জুলাই সনদের বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর। সকালে জুলাই জাতীয় সনদের অগ্রগতি সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি বলেন, কমিশনের মেয়াদ বাড়ানো হবে কিনা সে সিদ্ধান্ত সরকারের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। সংস্কারের বিভিন্ন সুপারিশ নিয়ে 30টিরও বেশি রাজনৈতিক দল ও জোটের সাথে 2 দফার বৈঠক শেষে সবার মতামত নিয়ে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি করছে জাতীয় ঐকমত্য কমিশন। এই বিষয়গুলো নিষ্পত্তি করেই আমরা এই পর্বের সমাপ্তি টানব। শুক্রবার সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় সনদের বাস্তবায়ন, অগ্রগতি ও নানা বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে সংবাদ সম্মেলন আয়োজন করে ঐকমত্য কমিশন। জানায় 2 দফার আলোচনায় একমত হওয়া বেশ কিছু সিদ্ধান্ত বাস্তবায়নের পথে রয়েছে। দ্বিতীয় পর্যায়ে আলোচ্য 20টি বিষয়ের মধ্যে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত পড়েছে 9টিতে। নির্বাচন ব্যবস্থার সংস্কার সংক্রান্ত কিছু প্রস্তাব আসুক, কিছু প্রস্তাব দীর্ঘমেয়াদে করার কথা বলা হয়েছে। সেই বিবেচনার থেকেই কিছু প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে দেওয়া, তার কিছু বাস্তবায়িত হচ্ছে। ফলে আমরা আশা করছি যে ইতিমধ্যে যে সমস্ত সংস্কার পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো কমিশনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। আমরা এই বিষয়ে আশা রাখতে চাই। সনদ স্বাক্ষরের পর তা কিভাবে বাস্তবায়ন করা হবে সেই জটিলতা দূর করতে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের পরামর্শ নেবে কমিশন। এরপর মতামত নেওয়া হবে রাজনৈতিক দলগুলোরও। ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ওই আলোচনার আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন। আমরা আশা করি যে এই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যেই একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। জুলাই সনদ কবে বাস্তবায়ন হবে তা রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর নির্ভর করছে বলে জানিয়েছেন আলী রিয়াজ। সরকার চাইলে কমিশনের মেয়াদ বাড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের পক্ষ থেকে যদি মনে হয় যে এই কমিশনের মেয়াদ বাড়ানো প্রয়োজন, আশা করি সরকার সেটা বিবেচনা করে দেখবেন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পতন হয়েছে ফ্যাসিবাদের।
12 দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন। শুক্রবার বিকেলে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি এতে অংশ নেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু এ সময় উপস্থিত ছিলেন। এ সময় তারেক রহমান জোট নেতাদের উদ্দেশ্যে বলেন, আসছে নির্বাচনে জনগণের রায়ে 31 দফার আলোকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। 12 দলীয় জোটের প্রধান সমন্বয়ক জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান, এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ এবং লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে নির্বাচন বানচাল করতে পারে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন বিলম্বিত করতেই কিছু কিছু দল সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির কথা বলছে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত এক সমাবেশে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ ভারতে কার্যালয় খুলে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে। কখনো কোনো কিছু মোকাবেলা করার জন্য দাঙ্গা ফেসাদ করা হয়, যাতে মানুষের দৃষ্টি উঠে দাঁড়াবে। হোসেন মোহাম্মদ এরশাদ 88 সালে কাজটা করছি, কিন্তু এটা পরে কাজ এরপরেও নাই, এই একই কাজটা করছে। এখনো আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা করে, তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরাতে পারে, নির্বাচনটা বানচাল হতে পারে। সেই জন্যই আমাদের সকলের সজাগ থাকতেই হবে আমাদের জাতীয় স্বার্থে। একটি আন্তর্জাতিক গণমাধ্যম তারা বলছে কলকাতায় আওয়ামী লীগের একটি অফিস নেওয়া হয়েছে, ওই অফিসে সব বড় বড় নেতাদের যাতায়াত ওখানে শুরু হয়েছে। শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। ওইখান থেকে বাংলাভাষী মুসলমান যারা তারা টিকতে পারছে না, তাদেরকে পুশিং করছে এখানে। তো শেখ হাসিনাকে পুশব্যাক করে না কেন বাংলাদেশে? তো এটা তো আমাদের দেশের মানুষ ভাবছে যে কোনো কিছু সেখান থেকে করা হচ্ছে কিনা। জাতীয় প্রেস ক্লাবে আরেক সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগ নিজেদের শাসন ব্যবস্থা পাকাপোক্ত করতে হত্যা, গুম, খুন সহ এক বিভীষিকাময় রাজত্ব কায়েম করেছিল। দু একটি রাজনৈতিক দল বলে যে এখানে নির্বাচনটি হতে হবে পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ এতদিন যাবৎ ভোটই দিতে পারে নাই। আমাদের জনগণ এইভাবে বছরের পর বছর, প্রায় 100 বছর ধরে ভোট দিয়ে অভ্যস্ত একজন ব্যক্তিকে। সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোনো যুক্তিযুক্ত আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখি না। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলেন। বিএনপি নেতারা জানান, ক্ষমতা যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই আন্দোলন করেছেন তারা। জনগণের রায়ের উপর সব রাজনৈতিক দল আস্থা রাখবে বলেও প্রত্যাশা বিএনপি নেতাদের। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে 5 জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করে মামলা করেছেন নিহতের বড় ভাই। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার রাতে গাজীপুর চান্দনা চৌরাস্তায় সিসিটিভি ফুটেজে দেখা যায় বেশ কয়েকজন যুবক একজনকে চাপাতি দিয়ে আঘাত করছে। আর এই হামলার ভিডিও ধারণ করায় কুপিয়ে হত্যা করে সাংবাদিক তুহিনকে। ওইখানে একটা মহিলার সাথে গেটের সামনে গেটের সামনে একটু হাতাহাতি হয়েছে। মহিলা পুরুষরা একটা থাপড় দিছে মনে হয় এরকম। আর পুরুষ যখন থাপড় দিছে তখন আরও 4-5 জন লোক ছিল, আইসাই এলোপাতারি খুব শুরু করছে। তখন ওই লোকটা বাঁচার জন্য আপনার এই যে আমাদের পাশের দোকানে যেখানে ঘটনাটা ঘটছে ওইখানে ঢুকে পড়ছে বাঁচার জন্য। তো ওইখানেও উনারে ফালাইয়া কুপাইলে পরে ওই দোকানের যে ম্যানেজার ছিল উনারা টান দিয়া বের করে দিছে। পরে উনি ওই দিক থেকে বের হয়ে চলে গেছে। স্থানীয়রা ও পুলিশ জানায় ঘটনার সূত্রপাত নারী ঘটিত একটি ঘটনা থেকে। গোলাপী নামে এক নারী বাদশা নামের একজনকে প্রলোভনে ফেলে। পরে ওই নারীর সাথে থাকা যুবকরা বাদশার উপর হামলা করে, যার ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয়। তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিমের করা মামলায় 5 জনকে আটক করেছে পুলিশ।
আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের আমরা শনাক্ত করতে পেরেছি। ময়নাতদন্ত শেষে চান্দনা চৌরাস্তায় কেন্দ্র ঈদগাহ মাঠে তুহিনের প্রথম জানাজা শেষে তার মরদেহ ময়মনসিংহের গ্রামের বাড়ি পাঠানো হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মানববন্ধন হয়েছে। উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচিতে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনেও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন সাংবাদিকরা। সাংবাদিক হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের ব্যানারে জেলা শহরের গৌরাঙ্গবাজার মোড়ে মানববন্ধন হয়েছে। জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন। পর্যাপ্ত সরবরাহ থাকলেও বাজারে 15 থেকে 20 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। একই সাথে বেড়েছে ব্রয়লার মুরগি আর ডিমের দামও। সবজির দামও বেশি হাঁকছেন ব্যবসায়ীরা। বিস্তারিত মোবাশ্বির আহমেদের রিপোর্টে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে ভোক্তাদের সন্তুষ্টি ধীরে ধীরে কমতে শুরু করেছে। হঠাৎই মূল্য বেড়ে যাওয়ার প্রবণতা আবারও দেখা দিয়েছে পেঁয়াজের বাজারে। পর্যাপ্ত সরবরাহ থাকলেও হুট করেই বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। কারণ বাজারের পাইকারি পেঁয়াজের আড়তে পাবনার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা কেজিতে, যা খুচরা দোকানে বিক্রি হচ্ছে 80 টাকায়। পাইকারি 10 জন পেঁয়াজ আনছে 8 জনে, 2 জন শহরে থাকে, তখন আমি 2টা বেশি দেন নিব কেমনে? হ্যাঁ, একটা আমার থেকে বাড়াই নিব কেমনে? কারণ পেঁয়াজের তো প্রয়োজন, আমার দোকান তো চালাইতে হবে। গত মাসে ছিল ধরেন 50, 52, 54, 58 এরকম আস্তে আস্তে বাড়তে বাড়তে পর্যন্ত 70, 72, 74 পর্যন্ত। এদিকে বেড়েছে চালের দামও। 15 দিনের ব্যবধানে মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে 3 টাকা পর্যন্ত, বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। মিনিকেট চাল আপনার এখনো 78 টাকা, 77, 78 টাকা পাইকারি হোলসেল মার্কেটে, আরো 10 এখানে আমরা বেচার লাগে নিম্নে 80 টাকা কেজি। সপ্তাহে দেখছি আপনার 79 টাকা, 78 টাকা কাজে ভেরি করে, কিন্তু এখানে মিনিকেট বলতেছে, কিন্তু মিনিকেট কোন কোম্পানি সেটা স্পেসিফিক্যালি না বলে ওনারা একটা রেট বলতেছে 80, 81, 82 এইভাবেই। একই সাথে সপ্তাহের ব্যবধানে 15 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায় ও ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 135 টাকা। এদিকে বৃষ্টির কারণে সবজির দামও বাড়তি হাঁকছেন ব্যবসায়ীরা। মোবাশ্বির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগের কারণেই বাংলাদেশে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। সকালে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। সরকারের নানা পরিকল্পনার কথা উল্লেখ করে শিল্প উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের অবদানের কথা এই সরকার সহ আগামী সব সরকারকেই মনে রাখতে হবে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অধিকাংশ শহীদ পরিবারকে সহায়তা করা হয়েছে, তারা সরকারি ভাতা পাচ্ছেন বলে জানান উপদেষ্টা। তাদের যে অবদান, তাদের এই অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। তো এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই, এবং এটা আমরা তো বটেই, এরপরে যেই সরকারগুলো আসবে তাদেরও মনে রাখতে হবে। অধিকাংশই প্রথম ধাপের যেই সরকারি প্রতিশ্রুতি ছিল সেটা পেয়েছেন। কিছু ওয়ারিশানের ব্যাপার আছে, ওইটা বাদে সেই সংখ্যাটা আছে, ওই সংখ্যাটা বাদে আহতদেরকেও দেওয়া এ ক্যাটাগরির পৌঁছে দেওয়া হয়েছে স্বাস্থ্য সেবা সহ, আর যে ভাতা রেগুলার ওইটারও ব্যবস্থা করা হচ্ছে। নির্বাচন কমিশন রাজনৈতিক দলের সাথে না বসেই গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা উচিত বলে মত দিয়েছেন তিনি। সেগুনবাগিচার সংহতি মিলনায়তনে আলোচনা সভায় সাইফুল হক বলেন, জুলাই ঘোষণাপত্র তৈরিতে লুকোচাপা করেছে অন্তর্বর্তী সরকার, তাই দাওয়াত পাওয়ার পরও প্রতিবাদ হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে যায়নি। বলেন, প্রধান উপদেষ্টার ভাষণের পর নির্বাচন নিয়ে জনসাধারণ ও রাজনৈতিক দলগুলোর অনাস্থা দূর হয়েছে। তবে এই দ্বিতীয় ধাপে অন্তর্বর্তী সরকারের কাজ হবে সব বিতর্ক থেকে বেরিয়ে আসা,
বিতর্কিতদের উপদেষ্টা পদ থেকে বাদ দিয়ে নতুন উপদেষ্টা নেওয়ার আহ্বান জানান সাইফুল হক। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত পরিকল্পনা করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখনো তারা আলাপ আলোচনা শুরু করেননি, এখন তারা মত বিনিময় করেননি। আমরা শুনতে পেয়েছি ইতিমধ্যে আরপিও নির্বাচনের যে আচরণ বিধি এটা নাকি তারা চূড়ান্ত করতে যাচ্ছেন। আরপিও সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবার আগে নির্বাচন কমিশন উচিত হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা, মতামত নেওয়া, তাদের পরামর্শগুলো বিবেচনার মধ্যে নিয়ে তারপরে নির্বাচন আচরণ বিধি সহ বাকি কাজগুলোকে এগুলোকে সম্পন্ন করা। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃতদের কাউন্সিল ডাকার অধিকার নেই বলেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। সকালে রাজধানীর কাকরাইলে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অনেকেই দলের পদ ব্যবহার করে মিটিং করছেন, এর মধ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং আদালতের রায়ের অপব্যবহার হচ্ছে। শামীম হায়দার পাটোয়ারি বলেন, দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই, রাষ্ট্রের উপর সরকারের নিয়ন্ত্রণ নেই। নির্বাচন কমিশন অনিবন্ধিত দলের সাথে বৈঠক করে, কিন্তু নিবন্ধিত জাতীয় পার্টির সাথে বৈরী আচরণ করছে। জাতীয় পার্টি জুলাই আন্দোলনের পক্ষে ছিল বলেও দাবি তার। যারা বহিষ্কৃত হয়েছিল প্রাথমিক সদস্য পদ সহ অদ্যাবধি তারা এখনও বহিষ্কৃত আছেন। জাতীয় পার্টির কোনো মিটিং তারা ডাকতে পারেন না, তথাকথিত প্রেসিডিয়াম মিটিং হতে পারে না। অনেকেই নিজেকে মহাসচিব বলছেন, আমি খুব দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই ওই আদেশে মহাসচিব শব্দটিও নাই। তো এই সমস্ত জিনিসটির মধ্যে একটি আমরা গভীর ষড়যন্ত্রের ছোঁয়া দেখতে পাচ্ছি। শীঘ্রই রংপুরে চীনা হাসপাতালের কাজ শুরু হবে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য খাতে তার দেশ জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে চায় বলেও জানিয়েছেন তিনি। এদিকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় এআই ও রোবোটিক প্রযুক্তি ব্যবহারে চীনের সহায়তা চেয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত হয় চীন বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী। এতে অংশ নেয় চীনের 10টিরও বেশি শীর্ষস্থানীয় হাসপাতাল। প্রদর্শনীতে রোগীদের জন্য উন্নত চিকিৎসা সেবা দিতে অনসাইট ও অনলাইন কনসালটেশন, ভিসা ইনভাইটেশন লেটার ও প্রসেসিং, অনুবাদ সেবা এবং বিমানবন্দরে পিক আপ সুবিধাসহ বিভিন্ন সহায়তার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, বাংলাদেশের চিকিৎসা সেবার আধুনিকায়নে চীন নানাভাবে সহায়তা করছে। যেটা আমরা চাইলাম, হেল্প আমরা চাইলাম, ওনারা সেভাবে আমাদেরকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সে রোবোটিক 62টা রোবোটিক ফিজিওথেরাপি করার জন্য দিয়েছেন। তার মধ্যে 16টা এআই আর বাকিগুলো হাই টেকনোলজি। তারা আমাদেরকে ট্রেনিংটাও দিয়ে দিচ্ছে। অলরেডি 27 জনকে তারা আমাদের ট্রেনিং দিয়েছে এবং আরও 15 জনের কথা আমরা বলেছি। চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, স্বাস্থ্য সেবা খাতে বাংলাদেশ চীন সহযোগিতার দ্বার উন্মুক্ত হয়েছে। সামনের দিনগুলোতে এ সহযোগিতা আরও বাড়বে বলে জানান তিনি। রংপুরে চীনা হাসপাতাল স্থাপিত হলে উত্তরবঙ্গের পাশাপাশি সারা বাংলাদেশের মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে। এমনকি ভারতের লোকজনও এখান থেকে চিকিৎসা নিতে পারবে। খুব শিগগিরই এর কাজ শুরু হবে। আমরা বাংলাদেশকে সঙ্গে নিয়ে একটি টেকসই স্বাস্থ্য সেবা ব্যবস্থা গড়ে তুলতে চাই। বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার ঢাকা সেন্টারের আয়োজনে চীনের এ স্বাস্থ্যসেবা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে ডাক্তার হারুন ডাক্তার শাকিল পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হারুন শাকিল পরিষদের পক্ষ থেকে বলা হয়, স্বাস্থ্য সবার অধিকার, সার্বজনীন সেবার অঙ্গীকার নিয়ে তাদের পথ চলা। নির্বাচন উপলক্ষে পরিষদের পক্ষ থেকে স্বল্প, মধ্য ও দীর্ঘ এই 3 মেয়াদে কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। দেশের মানুষের চিকিৎসার মান উন্নয়ন ও চিকিৎসকদের পেশাগত উৎকর্ষ সাধনে ডাক্তার হারুন ডাক্তার শাকিল পরিষদ বিএনপির 31 দফার আলোকে তাদের ইশতেহার ঘোষণা করে। এই ইশতেহারের আলোকে ডাক্তার হারুন ডাক্তার শাকিল পরিষদকে পূর্ণ প্যানেলে জয়যুক্ত করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। নির্বাচনের তারিখ ঘোষণার পর অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে ফ্যাসিবাদীরা।
এমন অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি একথা বলেন। মীর শরফত আলী সপু আরও বলেন, একটি গোষ্ঠী চায় দেশে আবারও সংঘাত তৈরি হোক। তারা চায় মারামারি, হানাহানি ও বিশৃঙ্খলার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাক, কিন্তু জনগণ এখনও সজাগ। কোনো ধরনের উস্কানিতে পা না দিতে সতর্ক করে দেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনার হয়েছে। বিকেলে শহীদ AKM শামসুল হক খান মেমোরিয়াল অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব M সিরাজউদ্দিন মিয়া। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমেদ খান। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে ইউনূস সরকারের 1 বছর প্রত্যাশা প্রাপ্তির হিসাব নিকাশের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচনী বড় চ্যালেঞ্জ মনে করছেন বিশ্লেষকরা। জুলাই সনদ নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ নেবে ঐক্যমত্য কমিশন। বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর, বললেন আলী রিয়াজ। রাজনৈতিক দলের ঐক্য আর ছাত্র জনতার অংশগ্রহণই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, বললেন তারেক রহমান। নির্বাচন বানচালে নানামুখী ষড়যন্ত্রের শঙ্কা নেতাদের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।